কিছু চোর, ডাকাত, বাটপার এবং মাফিয়াদের বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই করুণ। কিন্তু এই অর্থনীতি যাদের জন্য করুণ অবস্থায় এসছে, তারা এখনো পর্যন্ত বুক ফুলিয়ে বাংলাদেশে বসবাস করছে এবং বাংলাদেশে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে সরকার একরকম নীরবতা পালন করছে, কারণ অনেকেই মনে করে এদের সাথে এখন নতুন সরকারের সরাসরি সংযোগ, সরকারের বলতে আমি বোঝাচ্ছি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষদের সাথে এই ব্যবসায়ী মাফিয়াদের সাথে নতুন সম্পর্ক তৈরি হয়ে গেছে। সুতরাং এখন আর কিছু হবে না এই মাফিয়াদের, এবং তারা সেই পূর্বের ন্যায় আবারও নতুন করে নতুন সম্পর্কের মাধ্যমে আবারও একই কাজ তারা চালিয়ে যাবে বলে এমন একটি আশঙ্কা আমরা করছি। আপনারা জানেন এসালমের প্রায় 900 কোটি ইউরো, 800 কোটি ইউরো সাইপ্রাসে গত পরশুদিন সাইপ্রাসে ধরা খেয়েছে, এবং এগুলিকে বাজেয়াপ্ত করবার জন্য সেখানকার আদালত থেকে বাংলাদেশের অনুরোধে, বাংলাদেশ সরকার কিন্তু অনুরোধ করেছিল বলেই সেখানকার আদালত তার সম্পদ বাজেয়াপ্তের রায় দিয়েছে বা আদেশ দিয়েছে। এবং এটি এস আলমের স্ত্রীর নামে গত সেই অনেক বছর ধরে ধীরে ধীরে সে বিভিন্ন ব্যবসার নামে সেখানে বিশাল সাম্রাজ্য করেছে সাইপ্রাসে। 800 কোটি ইউরো, বুঝতে পারতেছেন 800 কোটি ইউরো মানে কত? মানে চিন্তাও করতে পারবেন না। এই সংখ্যা লেখার মতো সেই শক্তি, সামর্থ্য এবং সেই জ্ঞান, সেই মেধা আমাদের নাই সংখ্যা লেখার জন্য। এরকম একজন মানুষ বাংলাদেশের সরকারের শেখ হাসিনার প্রশ্রয়ে এবং ইসলামী ব্যাংকের অসাধু এবং অন্যান্য অনেকগুলি ব্যাংকের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় এভাবে আমাদের বাংলাদেশকে লোপাট করেছে। 6টা ব্যাংক থেকে 96,000 কোটি টাকা লোপাট করেছে। এটি মানে অনুসন্ধানে প্রমাণিত সত্য। এরপরেও এই দেশে এখন বর্তমানে সরকারের কিছু কিছু পর্যায়ের নেতারা এবং কর্মকর্তারা ওই এসালমকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করছে। আচ্ছা, এসালমকে তো বিদেশ থেকে ধরেছেন, এসালমে তো প্রায় 96,000 কোটি টাকা, তো বহু আরো অনেক বিশাল অঙ্ক, মাত্র তো 800 কোটি ইউরো ধরা খেয়েছে। বাংলাদেশে এই এসালামের সহযোগী এবং একই ব্যাংক থেকে বিভিন্ন উপায়ে ভুয়া কাগজপত্রের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে যারা বাংলাদেশে এখনো পর্যন্ত বসবাস করছে, তাদেরকে কেন ব্যবস্থা নিচ্ছেন না? তাদেরকে কেন বাংলাদেশে থাকা অবস্থায় তাদের নাবিল গ্রুপের ব্যাপারে যদি এই নাবিল গ্রুপ এখনো যদি আপনি যান বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্ভরশীল গণমাধ্যমের সূত্র ধরে যদি দেখবেন যে তাদের বিরুদ্ধে তারা কিভাবে ব্যাংকে লোপাট করেছে, তারা ভুয়া কাগজের মাধ্যমে কিভাবে করে জানেন? অবাক হয়ে যাবেন। এক ব্যাংক থেকে টাকা নিবে, আরেক ব্যাংকে ধরেন এক ব্যাংক থেকে 50 কোটি টাকা নিল, নিয়ে এই টাকা দিয়ে আরেক ব্যাংক থেকে 500 কোটি টাকা চেয়ে 50 কোটি টাকা জামানত দিয়ে এর ভুয়া কাগজপত্র দিয়ে শীর্ষ কর্মকর্তাদের ম্যানেজ করে এরপর দেখা যাচ্ছে 500 কোটি টাকা নিল। ওই 500 কোটি টাকা দিয়ে আগের ব্যাংকের 50 কোটি টাকা চুকাই দিল। ব্যাস, ওই ব্যাংকের কাছে আমি ভালো হয়ে গেলাম। নতুন করে আমি আবার 1000 কোটি টাকা অন্য ব্যাংক থেকে চাইলাম যে হ্যাঁ, আমার তো পূর্বের সিবিআই অনেক ভালো, সুতরাং আমাকে আরো 1000 কোটি টাকা লোন দাও। এভাবে করে 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 যেই যাদের কোনো অস্তিত্ব ছিল না এক সময়, যারা ঠিক মতো তাদের মানে কি বলবো, ওদের ব্যবসা অর্থনীতি সম্পর্কে যাদের কোনো ধারণা ছিল না, তারা এভাবে অসৎ উপায়ে টাকার মাধ্যমে জালিয়াতি করে বিভিন্ন ধরনের ভুয়া কোম্পানির মাধ্যমে এই শেখ হাসিনার আমলে এস আলমের হাত ধরে এস আলমের আশপাশে থেকে এই ধর নাবিল গ্রুপের মতো যারা হাজার, আমি যতটুকু মানে গণমাধ্যমে আজও পর্যন্ত দেখছি 13,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে নাবিল গ্রুপের। নাবিল গ্রুপের ব্যাপারে এই আওয়ামী আমলে বিভিন্ন ধরনের কথা ওঠেনি? আপনারা আমাকে অনেকে বলছেন যে আমি শুধুমাত্র এসালম নিয়ে কথা বলি, কেন নাবিল গ্রুপ নিয়ে কথা বলি না? হ্যাঁ, নাবিল গ্রুপ নিয়ে কথা বলছি। যদি সরকারের কোনো ধরনের দুর্বলতা না থাকে, নাবিল গ্রুপকে এবং দুদকের কাছে না অনেক অভিযোগ থাকা সত্ত্বেও দুদক কি ব্যবস্থা নিয়েছে এই পর্যন্ত, বরং নাবিল গ্রুপ এবং আরো অন্যান্য অনেকগুলি গ্রুপ বলেন আর কোম্পানি বলেন, তারা কি করে জানেন? আমরা অসহায় এবং সরকার পর্যন্ত এদের কাছে জিম্মি হয়ে যায়। এরা আমাদের বাজারকে নিয়ন্ত্রণ করছে। আপনি জানেন আরএফএল, প্রাণ আরএফএল এর ব্যাপারে আমরা কিন্তু বিভিন্ন সময় আমি কথা বলি, অনেকগুলো কোম্পানি সম্পর্কে আমি কথা বলি। প্রাণ আরএফএল এর কাছে সরকার কতটা জিম্মি হয়ে আছে, বড় বড় কোম্পানিগুলির কাছে কতটা জিম্মি হয়ে আছে, আপনারা শুনলে থক হয়ে যাবেন। এবং কিছুদিন আগে আপনাদের মনে আছে যখন যুদ্ধ শুরু হলো, তখন এই সরকারের কাছে, আমাদের বর্তমান সরকারের কাছে আপনার ব্যবসায়ীরা বলেছে যদি আমাদের ব্যবসা মানে দাম বাড়াতে না দেওয়া হয়, আমরা কিন্তু সরবরাহ বন্ধ করে দিব। এটি ইন্টারিম গভর্নমেন্টের আমলে ঠিক একইভাবে হুমকি দেওয়া হয়েছিল যে আমরা বন্ধ করে দিব। তার মানে কি? তার মানে তারা সেই শিপগুলি বহু আগে থেকে কম দামে আপনার বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য এনে তারা সাগরের মধ্যে, সাগরের মাঝখানে আমাদের যেখানে আপনার বড় বড় শিপগুলি আপনার
ইয়ে করা হয়, পারে ভেড়ানো হয়, সেই চট্টগ্রামের পোর্টে বা বিভিন্ন মংলা পোর্টে, এইসব জায়গাতে না রেখে তারা দূরে রেখে এই খাদ্যদ্রব্যগুলি যতক্ষণ না পর্যন্ত দাম না বাড়ে ততক্ষণ পর্যন্ত সেখানে রাখা হয়। এগুলিকে গোডাউনের মতো ব্যবহার করে, বিশাল বিশাল শিপকে গোডাউনের মতো ব্যবহার করা হয়। এক এক শিপের জন্য প্রতিদিন কয়েক মানে কোটি টাকা, আমি ডলার বলছি না, কয়েক কোটি টাকা তারা ড্যামারেজ দেয়। ড্যামারেজ দিয়ে কি হয়, এরপর যখন কোনো কারণে দাম বেড়ে যায় এবং তারাও তাদের এই পণ্যের দাম বাড়ায়, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু যখন আসে বাজারে দাম বাড়াতে বাধ্য করে সরকারকে, এরপর তারা ওই মালামালগুলি তাদের এই যে গোডাউনে রাখা, শিপের মধ্যে রাখা, পানির উপরে ভাসমান এই মালামালগুলোকে তারা দেশে ঢুকায়। আর এই পুরো দাম বাড়ানোর যে আপনার এই কি বলা যায় লাইবিলিটি এবং এই উচ্চ দরে বাড়ানো যে অতিরিক্ত অর্থ যে খরচ করছে, এগুলি সব গিয়ে পড়ে সাধারণ মানুষের উপরে। সাধারণ মানুষের কিছু করার থাকে না। সরকারও দেখা যাচ্ছে এগুলি দেখে শুনেও, দেখার পরেও নীরবতা পালন করে। আপনারা জানেন যে আরএফএল এর ব্যাপারে আমি যে কিছুদিন আগে কথা বলেছিলাম এবং একটা অডিও পর্যন্ত সেখানে ফাঁস করেছি আমরা। যখন যুদ্ধ শুরু হলো, সাথে সাথে আরএফএল এর শীর্ষ এক কর্মকর্তা বলছিল যে তোমরা আর এসআর বা তাদের ফিল্ড লেভেলে যারা ছিল তাদেরকে বলেছে তোমরা এক্ষুনি বন্ধ করবা তোমাদের এই বেচা কেনা, তোমরা তোমাদের কাছে যাই গচ্ছিত আছে, যা কিছু তোমাদের গোডাউনে আছে সবকিছুকে এখন স্টল করো, বন্ধ করো, নতুন দাম যখন আমরা বলবো সেই দামে তোমরা বিক্রি করবা, এবং সেই দামে তাদের কোম্পানিও একইভাবে মানে ডিলারদের কাছে থাকা ওই মালের উপরে তাদের অতিরিক্ত মুনাফা করবে। এই ধরনের নির্দেশনা দেয়া একটি অডিও পর্যন্ত আমরা ছেড়েছিলাম। কি লাভ হচ্ছে? আমাদের ভোক্তা অধিকারের কি ধরনের ভূমিকা রাখবার মতো শক্তি আছে? আমাদের সরকারের যারা মন্ত্রীরা রয়েছে এই ধরনের বিজনেসম্যানদের সাথে কথা বলে আমাদের দেশের বাজারকে স্বাভাবিক করার যে মানে প্রক্রিয়াটাকে ফলো করার কথা ছিল, তারা কতটুকু এই মানে ব্যবসায়ীদের কাছে কতটুকু শক্ত অবস্থান নিতে পারছে? কেউই না। এরা কত ভয়ঙ্কর মাফিয়া। আমি অবশ্যই বলবো, হ্যাঁ, বিভিন্ন ধরনের কোম্পানি না থাকলে আমরা কিভাবে চলবো? বাংলাদেশে যদি 100টা কোম্পানি থেকে থাকে, সেখানে কমপক্ষে 80টা তারা জনগণের পকেটের টাকাকে সরাসরি দালালিতে ডাকাতি করছে, এবং সরকারের বিভিন্ন পর্যায়ের মানে শীর্ষ যারা কর্মকর্তারা রয়েছে, যারা মনিটরিং এর দায়িত্বে, তারা দালালে পরিণত হয়েছে। এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা মানে আমাদের জনপ্রতিনিধি হিসেবে যারা রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, তারা কমিশনের মাধ্যমে, তারা ঘুষের মাধ্যমে, তারা উপরির মাধ্যমে এই ধরনের মাফিয়াদেরকে তার নিজেদের মতো করে বাজারকে নিয়ন্ত্রণ করার সুযোগ সুবিধা দিয়ে আসছে। কথাগুলি আমি আপনাদেরকে বলছি, অনেক ঝুঁকিপূর্ণ কথাগুলি বলছি। আপনারা বিশ্বাস করুন, বাজার নিয়ন্ত্রণে যদি সরকার কঠিন টাস্কফোর্স গঠন করে যদি এগুলিকে নিয়ন্ত্রণ করতে না পারে, আমরা আসলে এই মাফিয়াদের হাত থেকে কখনোই রেহাই পাবো না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে কয়েকজনের বিরুদ্ধে গত অনেক বছর যাবত অনেক কোটি টাকা, হাজার কোটি টাকা লোপাটের জালিয়াতির অভিযোগ আছে, এদেরকে প্লিজ বিচার করুন। কোনো মালিকের কাছে, বড় বড় কোম্পানি মালিক দ্বারা পরিচালিত হয় না, এটা অটোমেটিক একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা কাঠামোতে চলে আসে। কোনো কোম্পানি বন্ধ হোক, এটা আমি চাই না। তবে যারা যেসব কোম্পানিগুলিকে ব্যবহার করে জনগণের টাকাকে ডাকাতি করে, চুরি করে, দিন দুপুরে প্রকাশ্যে ডাকাতি করে আমাদের মানে বাজার ব্যবস্থাকে অনেক ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে, একদম পুরোপুরি বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে তারা দেখা যাচ্ছে সরকারকে পর্যন্ত নিয়ন্ত্রণ করা শুরু করেছে, এই সব সিন্ডিকেটকে ভাঙতে হবে। জনাব তারেক রহমান, আপনি যদি সেই সাহস ব্যক্তিগতভাবে নিতে পারেন তবেই সম্ভব। কিন্তু আপনি যাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছেন তারা নিজেরাও এইসব সিন্ডিকেটের অনেকেই সদস্য, এবং ওইসব সিন্ডিকেটের সাথে তারা তাল মিলিয়ে চলে। এই ধরনের মানুষ দ্বারা আপনি কখনোই ভালো বাজার ব্যবস্থা, অর্থনীতির অবস্থা কোনোদিনও ঠিক করতে পারবেন না। আপনি ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করছেন, কিন্তু আপনার সাথে যারা আছে, যাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, এরা কেউই টাকার লোভের ঊর্ধ্বে নয়। হ্যাঁ, টাকার লোভের ঊর্ধ্বে না থাকাটা একরকম, আর আপনার এই পরিকল্পনা, আপনার দেশ পরিচালনার জন্য যে পরিকল্পনা করেছেন, এটির অংশ হিসেবে বাস্তবায়নের জন্য তারা যদি কোনো রকম আপনার কথা ভেবে, দেশের কথা ভেবে কোনো রকম যদি নিয়ন্ত্রণে রাখার মানে কোনো রকম একটা ব্যালেন্স রাখবারও যদি সেই ব্যবস্থা তারা করতে পারতো, তাহলেও বোঝাতে পারতাম। কিন্তু তারা তো সরাসরি এই সিন্ডিকেটের কাছে চলে যাচ্ছে। এই সিন্ডিকেট দেখেন, গত ইন্টারিম সরকারের আমলে এই সিন্ডিকেট কিন্তু অনেকটাই কোণঠাসা ছিল। তারা সবসময় চিন্তা করেছে কখন রাজনৈতিক সরকার আসবে, কারণ রাজনৈতিক সরকার আসলে এই সিন্ডিকেট যারা রয়েছে এদের বিভিন্ন ডাকাতি করতে সুবিধা হয়।
এরা ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ধরনের শেয়ার বাজার থেকে শুরু সবকিছুকে নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়, কারণ তখন দেখা যাচ্ছে যে সরকার বিভিন্ন লোকজনের সাথে সরাসরি ডিলে তারা যেতে পারে, এবং এই অবস্থাতেই যাচ্ছে। এটি যদি বন্ধ করার কোনো সুযোগ থাকে, একমাত্র প্রধানমন্ত্রী আপনার কাছেই সেই সুযোগ আছে। আপনি যদি মনিটর করবার জন্য একদম থার্ড কোনো আপনার কোনো গ্রুপকে মনিটর করার ব্যবস্থা দেন, এবং তাদের কাছ থেকে যদি আপনি সেই সব মানে গোয়েন্দার মতো কাজ করবে, এবং তাদের কাছ থেকে আপনি রিপোর্ট নেবেন যে বাজারের এবং আমাদের অর্থনীতির কি অবস্থা, কাদের কাছে অর্থনীতি মানে রক্ষিত রয়েছে অথবা কারা নিয়ন্ত্রণ করছে, এদের কাছ থেকে মুক্ত করুন বাংলাদেশের কোটি কোটি মানুষকে। ধন্যবাদ। যে কয়েকটি কোম্পানির নাম বললাম, এদের ব্যাপারে আরো অনেক খবর আছে, আরো অনেকগুলি কোম্পানির ব্যাপারে খবর আছে। এদের কাছ থেকে মানুষকে মুক্ত করুন, রেহাই করুন, অর্থনীতিকে আপনি একটু নর্মাল করার চেষ্টা করুন। ধন্যবাদ।